স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে একটি সলিং রাস্তার ইট তুলে 25,000 টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। ব্লক স্থাপন করে রাস্তা নির্মাণ কাজের টেন্ডার হওয়ার পরপরই ইউপি সদস্য ঘটনাটি ঘটায়। তবে ইট তুলে নেওয়ার প্রায় 4 মাস পার হলেও নতুন রাস্তা নির্মাণ কাজ শুরু হয়নি। এতে বর্ষায় পানি জমে রাস্তাটি কর্দমাক্ত থাকায় চলাচলে বেগ পোহাতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা ইটগুলো তুলে 25,000 টাকায় একই এলাকার আব্দুল শহীদ ও আহমেদ কবিরের কাছে বিক্রি করে দিয়েছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকৌশলী ইকবাল হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। ঘটনাটি সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মহাখালীর যানজট কমানোর উদ্যোগে ভাটা পড়েছে। এখান থেকে এখনই সরছে না আন্তজেলা বাস টার্মিনালটি। পূর্বাঞ্চলে যে ডিপোটি করা হচ্ছে সেখানে যাবে শুধু টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো। এছাড়া বাস চালকদেরও রয়েছে পূর্বাঞ্চলে যেতে অনীহা। ঢাকার তীব্র যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই 4টি স্থানান্তরিত বাস টার্মিনালের মধ্যে অন্যতম ঢাকার মহাখালীর আন্তজেলা বাস টার্মিনাল, যেটি সরে যাবার কথা রয়েছে পূর্বাচলে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কতটুকু আগালো সেই স্থানান্তর প্রক্রিয়া জানবো এবার। 1984 সালে প্রতিষ্ঠিত প্রায় 9 একর জায়গা জুড়ে গড়ে ওঠা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় 400 থেকে 500 বাস প্রতিদিন এই টার্মিনাল ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে সংকুচিত হয়ে পড়েছে মহাখালী এলাকার সড়ক। ফলে বছর জুড়েই লেগে থাকে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় নগরবাসীর মূল্যবান সময়। এ পরিস্থিতি বদলাতে রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে পূর্বাচলের 3 নম্বর সেক্টরে। তবে পুরোপুরি সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই আপাতত আগের মতোই মহাখালী টার্মিনাল থেকেই যাত্রী উঠছে বাসে। সেই জায়গায় যেহেতু টার্মিনাল থাকতেছে, একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। আর এখানকার যানজট নিরসন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু কেউ যাইতে চায় কেউ যাইতেছে না। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে মানে একটু দূর হয়, মানে কাঞ্চনের আরো আগে। কাজের অগ্রগতি কতটুকু জানতে আমাদের গন্তব্য পূর্বাচলের সেই 300 ফিটের অস্থায়ী বাস ডিপোতে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পূর্বাচল উপশহরের 3 নম্বর সেক্টর। কাগজে কলমে আর কিছুদিন পর এই জায়গাটিতে আসবে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যা প্রায় শেষ পর্যায়ে। রাজুকের মালিকানাধীন প্রায় 10 একর জমিতে নির্মিত হচ্ছে এই অস্থায়ী বাস ডিপো। এখানে রাখা হবে মহাখালী টার্মিনালের অতিরিক্ত ও অলস বাসগুলো। ইতিমধ্যে বালু ভরাট কাজ প্রায় শেষ। নির্মাণ কাজের অগ্রগতি বলছে খুব শীঘ্রই চালু হবে এই অস্থায়ী ডিপো। এখানে একটা বাস টার্মিনাল হবে, এটি আমরা ইট ভাঙতে আছি। অলরেডি মাটি ভরাট করা, মোটামুটি মাটি সেলিং করা শেষ হয়ে গেছে। বাউন্ডারি গাইড ওয়ালের কাজ চলতেছে। আশা করি খুব দ্রুত এটা নির্ধারিত সময়ের আগে এটা হ্যান্ডওভার করা সম্ভব। চালক ও সহকারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় পয় নিষ্কাশন সুবিধাও। এখানে যদি টার্মিনাল হয়ে যায় আর এরকম যদি পরিবেশ করে দেয় তাহলে তো অনেক ভালো। আর ওখানে তো থাকার পরিবেশ করে দেয় নাই। মহাখালী যদি আমরা যেতাম তাহলে আমার গাড়ির ভিতরে ঘুমা লাগতো সকালে, যে এখন সেটা না। এখন আমরা বেড আছে, এখানে থাকার ব্যবস্থা অনেক ভালো। গত 15 জুলাই 20টি বাস স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পূর্বাচলের এই অস্থায়ী বাস ডিপো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে দেখা দিয়েছে গ্যাস সংকট। ভোর 4টা থেকে বিকেল 3টা পর্যন্ত ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না চালকরা। এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে তার সঠিক কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। ভোর 4টা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনের বাইরে সিএনজি চালক এবং বিভিন্ন প্রাইভেট গাড়ি চালকরা তারা গ্যাসের অপেক্ষা করে এখনো পর্যন্ত গ্যাস পাচ্ছেন না। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করছেন, কিন্তু কোনো ধরনের সদুত্তর তারা পাচ্ছেন না, যার কারণে দীর্ঘক্ষণ ধরে তারা এখানে অপেক্ষা করছেন। 4টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছি, গ্যাস দিতেছে। 7:30 বাজে গ্যাস অফ হয়ে গেছে, গ্যাস আর পাই নাই। ওরা বলছে যে কখন আসবে না আসবে এটা আমরা নিশ্চয়তা বলতে পারবো না। সকাল থেকে 4:30 আসছিলাম, এইটুকু আসছি, বলছে গ্যাস নেই। এই পর্যন্ত দেখা দাঁড়িয়ে আছে, কখন দেবে গ্যাস এটা জানি না, কিন্তু এই পর্যন্ত এখনো জানিস কোথাও যেতে পারি না, এখানে আছে আর কি। চালকরা বলছেন দিনের শেষে মালিককে যে খরচের টাকা তাদের দিতে হয় সে খরচের টাকা তারা কিভাবে উঠাবেন বা সংসার তাদের কিভাবে চলবে, এটি তাদের এখন সবচেয়ে বড় চিন্তা। কখন দিতে পারবে বা কিছু জানেন? এটা আমি 4টা বাজে আসছি আর মানে লাগাম ইসফানি মুহূর্ত মানে আস্তে আস্তে দূর আইছি, আইয়া মানে নজর লাগাইছে, এদূরতেই তারা বন্ধ করে দিছে। মালিকের আমরা কি চপ দিব? 5টা বাজে, 5টাতে এখন বাজে দিনের 1টা। এখন কি গ্যাস পাবো না ও তো তারা শিওর দিতেছে না। এখন তো মালিক তো একটাও ছাড় দেয় না, এটা তো আমাদের দেওয়ার ব্যাপারে কেউ নাই। ড্রাইভার এই সিরিয়ালে গাড়িছি 300 টাকা খরচ, গ্যাস লইতে লাগবো 300 টাকা, 600 টাকা, মালিকের আছে 1050 টাকা। তো এই টাকাটা আমরা কই পাবো? সংশ্লিষ্টরা বলছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে এখনো পর্যন্ত তাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। সবগুলো ফিলিং স্টেশনে এভাবেই হাহাকার চালকদের। সিএনজি চালক, প্রাইভেট গাড়ির চালক সকলে বলছেন আসলে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে বা কতক্ষণে তারা গ্যাস পাবেন, এই তথ্যটি যদি সংশ্লিষ্টরা তাদেরকে দিতে পারতেন তাহলে তারা পরবর্তী কোনো বিকল্প রাস্তা তারা বেছে নিতেন। এই যে সঠিক তথ্যটা এখনো পর্যন্ত কেউ জানতে পারছেন না, সেটির জন্যই আক্ষেপ জানাচ্ছেন সাধারণ যারা এখানকার গাড়ি চালক রয়েছেন। তারা বলছেন এই সমস্যার সমাধান যদি না হয় তাদের সংসার চালানো, মালিককে তাদের যে দৈনন্দিন খরচ বুঝিয়ে দেওয়া সেটি কোনোভাবে সম্ভব হবে না। এই সমস্যা থেকে উত্তরণের একটি সঠিক পন্থা তারা খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদেরকে আহ্বান জানিয়েছেন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। জাতীয় বৃক্ষ মেলায় শুধু ফলদ, বনজ বা ঔষধি গাছই নয়, দর্শনার্থীদের আগ্রহ রয়েছে নানা প্রজাতির বাঁশের প্রতি। মেলায় মিলছে দেশি বিদেশি বিভিন্ন জাতের বাঁশের চারা ও বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালী পণ্য, এমনকি বাঁশের পাতা দিয়ে তৈরি চায়ের প্রতি আগ্রহ রয়েছে অনেকের। জাতীয় বৃক্ষ মেলায় সবুজের আয়োজন, হাজার হাজার গাছের ভিড়ে দর্শনার্থীদের আলাদা করে আকৃষ্ট করছে বিভিন্ন জাতের বাঁশের চারা। জাতীয় বৃক্ষ মেলায় নানা ধরনের গাছের পাশাপাশি রয়েছে বাঁশের বিশাল সমারোহ। এখানে দেশি বিদেশি প্রায় 60 প্রজাতির বাঁশের চারা পাওয়া যাচ্ছে। সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ কিংবা বাণিজ্যিক চাষের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন বাঁশ, বুদুম, বরাক, বৈজা, ঘটি, গোয়াডুয়া, মোসো, শিরোসীমা, বালিসহ নানা জাতের বাঁশের চারা দেখতে ভিড় করছেন অনেকে। গাছের পাশাপাশি যে বাঁশও এখানে আছে এটা জানতাম না। এখানে এসে আমি বেশ কয়েক ধরনের বাঁশ দেখতে পেলাম। এখানে অনেক মাদার গাছও আছে, আবার অনেক চারাও হয়, ওরকমও দেখলাম। তো বাঁশগুলো দেখে অনেক সুন্দর, মানে পাতাগুলা বেশি সুন্দর। এত ধরনের যে বাঁশ আছে এগুলোর আসলে আমাদের যত্ন নেওয়া উচিত, এগুলোর চাষবাস করা উচিত। শুধু বাঁশের চারাই নয়, দর্শনার্থীদের কৌতূহল বাড়াচ্ছে বাঁশের পাতা দিয়ে তৈরি বিশেষ চা। স্বর্ণা বাঁশের পাতা দিয়ে তৈরি হয়েছে এই বাঁশ চা। এ চায়ে রয়েছে বেশ কিছু শারীরিক গুণাগুণ, যা পাওয়া যাচ্ছে বৃক্ষমেলার কোয়ান্টাম স্টলে। আমাদের বাংলাদেশে একটা ডিফারেন্ট টাইপসের কিছু করছে, ওই জন্য ভালো লাগতেছে। আমরা স্বাভাবিকভাবে যে চা খাই এবং এই চাতে আমি একটু ভিন্নতা পাচ্ছি এবং খাইতেও মোটামুটি ভালো। বাঁশ দিয়ে তৈরি গৃহস্থলী ও শৌখিন পণ্য কিনছেন ক্রেতারা। বাঁশের পণ্যের মধ্যে সবচেয়ে ইউনিক লাগছে বাঁশের হ্যাঙ্গারটা, মানে এটা অরিজিনাল বাঁশের ফিনিশিং করে কালার করা। পাশাপাশি আর একটা সুন্দর লাগছে অরিজিনাল বাঁশের হচ্ছে ফুলের টপ। বাঁশের জিনিস, বাঁশের খুন্তি অনেক কিছু ইউজ করতো, এগুলো তো সম্পূর্ণ রেয়ার হয়ে গেছে। তো আই থিঙ্ক এগুলো আমাদের ইউজ করা দরকার। আমিও ট্রাই করতেছি একটা নেওয়ার। ফ্লাওয়ার ভ্যাস নিলাম, এটার মধ্যে ফুলের ছোট ছোট ফুলের গাছ লাগানো যাবে, ইনডোর প্ল্যান্ট, দেখতে ভালো লাগবে। এটা এক্সেপশনাল কিছু, তার জন্য। সংশ্লিষ্টরা বলছেন বাঁশ কার্বন শোষণ, ভূমিক্ষয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাঁশ হচ্ছে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে অন্য যে কোনো গাছের চেয়ে। এটা ভূমিক্ষয় রোধ করে, এটা ভূমিকম্প সহনশীল, এটা পানির লেয়ার কেটে এনে নিয়ে আসে। কার্বন ক্রেডিট হিসাবে, কার্বন সিঙ্কার হিসাবে হচ্ছে বাঁশের কোনো বিকল্প নেই কিন্তু। তিনি জানান, পরিবেশ বান্ধব এই উদ্ভিদ চাষে আগ্রহ সৃষ্টি করা তাদের অন্যতম উদ্দেশ্য। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। গতকাল রাত 9টার দিকে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রিনা রহমান। এই অবস্থায় কাজ করে যাচ্ছিলেন, তবে অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় কিছুদিন ধরে কাজে অনিয়মিত ছিলেন তিনি। মৃত্যুর আগে এই অভিনেত্রী দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক পরম্পরায় অভিনয় করেছিলেন। এর আগে তিনি দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক মান অভিমান ও জবায় অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক সংসপ্তক, চলচ্চিত্র ঘানি ও ঠিকানা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি করার জন্য এই আলোচনাই তেহরানের শেষ সুযোগ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করায় এই হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ এই দুটি বিকল্প পথ বেছে নেয়ার হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি লেখেন, ইরান স্বীকার করুক বা নাই করুক, বাস্তবে তারা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছেন যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। এদিকে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দেশটিতে সামরিক হামলা চালানোর পূর্ব পরিকল্পনা বাতিল করেছে ইরান। গত জুলাই মাসের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালালে জাহাজের এক কর্মী প্রাণ হারানোর পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত 22 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রুশ প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ক্রোসনাদের বেলগোরোদ ও ক্রিমিয়ায় ড্রোন হামলা চালায়। এর মধ্যে দক্ষিণ রাশিয়ার একটি সমুদ্র সৈকতে ড্রোন হামলায় 3 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। এদিকে একই দিন সোমবার কিয়েভের দিনিপ্রোপেস্ক প্রদেশের ক্রিভিরিহ জেলার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরকবাহী রুশ ড্রোনের আঘাতে 3 জন নিহত হয়েছেন। এছাড়া রাতভর চালানো আরেক হামলায় জাপোরোজিয়ায় 2 শিশুসহ 8 জন নিহত হয়েছেন। এদিকে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খার্কিভের বিলি খোদাজেই এবং ইউস্কেরভিকা বসতি দখল করেছে রুশ বাহিনী। এবারে খেলার খবর। ভবিষ্যৎ পাইপলাইন মজবুত করতে দ্রুত কয়েকটি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি এমএ লতিফ শারিয়ার জাহিদি। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুমোদিত অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে একথা বলেন তিনি। তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সহ জাতীয় দল গঠনের ক্ষেত্রে স্বচ্ছতার দিকে বাড়তি দেওয়ার কথা বলেন ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি। সেই সাথে সরকারের বেঁধে দেওয়া 3 মাস সময়ের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজনের জন্য এখন থেকে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। প্লেয়ার পাইপলাইনটার একটা খুব বড় সংকট আছে, তো এটার জন্য আমাদের দেশীয় ভিতরে আমাদের ন্যাশনাল লেভেলে আমরা বেশ কিছু আয়োজন আমরা করতে চাচ্ছি। তো সেটা আশা করছি আগামী সেপ্টেম্বর থেকে আমরা বয়সভিত্তিক একটা টুর্নামেন্ট বা কোনো একটা প্লেয়ার হান্টিংয়ের একটা কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা এটা নিয়ে বেসিক্যালি আমরা এখন চিন্তা করছি। 3 মাসের ভিতরে একটা জাতীয় পর্যায়ের একটা ফেডারেশনের নির্বাচন করাটা একটু কষ্টসাধ্য, বাট এটা যদি সরকার থেকে আমরা সহযোগিতাটা প্রপারলি পাই, গাইডলাইনটা যদি আমরা ঠিকভাবে পাই, আমার মনে হয় যে এটা অসম্ভব কিছু না। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মান বাড়াতে দেশের বাইরে ম্যাচ খেলানোর দিকে মনোযোগ দিচ্ছে বাফুফে। গতকাল বিকালে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির বৈঠক শেষে এই কথা জানান সংস্থাটির সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। দেশের বাইরে আন্ডার 20 জন্য বাহরাইন থেকে আমরা
আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু আপনারা তো জানেন মধ্যপ্রাচ্যের এই অবস্থার কারণে অনেক প্লেয়ারের অভিভাবক সেখানে বাচ্চাদের যাওয়া খেলার ব্যাপারে একটু শঙ্কিত। তা আমরা বাহরাইনটার এই যে অফারটা তারা করেছেন এটাকে আমরা আন্ডার-17-এর জন্য পেন্ডিং রাখছি। হয়তো ওখানে আন্ডার-17কে আমরা নিয়ে যাব, কারণ ওটা তো নভেম্বরে, আমাদের সময় আছে। আর আন্ডার-20-এর জন্য আমরা থাইল্যান্ডের ব্যাংককে এমিরেটসের যে আন্ডার-20 টিম, ইউনাইটেড আরব এমিরেটসের, দে উইল বি কামিং টু ব্যাংকক। আমাদের টিমও যাচ্ছে ওখানে। তো ওইখানে 18 থেকে আমরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি খেলবো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।